আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশেষ একটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে উৎকোচের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি হয়ে গেছে। আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে এনআইএ আজ 6টি রাজ্যে তল্লাশি চালাচ্ছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন আজ চতুর্থবারের জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ওয়াকফ সংশোধনী বিল সংসদে উত্থাপনের আগে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা করেনি বলে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেবার আর্জি জানিয়েছে ইসরায়েল। আজ সেই বিস্তারিত খবরে। বিশেষ একটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ তৃতীয় দিনেও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দিনের শুরুতে লোকসভার অধিবেশন বসলে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ অন্য বিরোধী দলগুলি ওয়েলে নেমে স্লোগান দিতে থাকে। অধ্যক্ষ ওম বিড়লা শালীনতা বজায় রাখার অনুরোধ জানানো সত্ত্বেও পরিস্থিতি একই রকম থাকায় তিনি সভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করে দেন। অধ্যক্ষ বলেন, বিরোধীরা এমন সব বিষয় উত্থাপন করছেন যা দেশের সঙ্গে সম্পর্কিত নয়। এরপর পুনরায় সভা বসলে বিরোধী সাংসদরা ফের প্রতিবাদে সরব হন। চিৎকার চেঁচামেচি অব্যাহত থাকায় সভা দিনের মতো মুলতুবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকালে উচ্চকক্ষের অধিবেশন বসলে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বিশিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ সহ বিভিন্ন বিষয় 267 ধারার অধীনে আলোচনার জন্য চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অনুরোধ জানান। চেয়ারম্যান বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন। বিরোধীরা প্রতিবাদ জানানোয় দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। এরপর আবার সভার কাজ শুরু হলে পরিস্থিতি একই রকম থাকায় সভা দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। লোকসভা ও রাজ্যসভার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য বিরোধীদের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সংসদ ভবন চত্বরে আজ সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ ও চেয়ারম্যানের অনুমোদন করা বিষয়গুলি নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত। स्पीकर और चेयरमैन महोदय ने जो डिसाइड करेगा अकॉर्डिंग टू रूल्स एंड प्रोसीजर, वो चर्चा के लिए सरकार तैयार है। डिस्टर्ब करने में क्या है, तो पहले ही आके बिना कुछ मांग रखते हुए डिस्टर्ब ही करते हैं, हम क्या करें। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা আজ লোকসভায় সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। কেরালার ওয়ায়নার সংসদীয় আসনের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। সংবিধান হাতে আজ শপথ নেন প্রিয়াঙ্কা। একই সঙ্গে মহারাষ্ট্রের নান্দের লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী রবীন্দ্র বসন্ত রাও চৌহানও আজ শপথ নিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য কঠোর আইন আনার দাবি জানিয়েছেন। লোকসভায় আজ এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামাজিক মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু ছড়িয়ে পড়া রুখতে বর্তমান আইনগুলিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। সংবাদপত্রের মতো তথ্য যাচাইয়ের ব্যবস্থা না থাকায় সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো এবং আপত্তিকর বিষয়বস্তু ছড়িয়ে পড়ে বলে তাঁর অভিমত। আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ 6টি রাজ্যের 22টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। মায়ানমার ও লাওসে থাকা বিভিন্ন সাইবার জালিয়াতি কেন্দ্রের বিরুদ্ধে চলা তদন্তের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। মানব পাচার চক্রের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি এবং কল সেন্টার জালিয়াতির যোগ রয়েছে বলে খবর। বহু ভারতীয় নাগরিককে এই চক্রের সঙ্গে জোর করে যুক্ত করা হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এর নেতা হেমন্ত সোরেন আজ চতুর্থবারের জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার বিকেল 4টায় রাঁচির মোরহাবাদী ময়দানে এক অনুষ্ঠানে তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, 81 সদস্যের বিধানসভায় ইন্ডি জোট 56টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 24টি আসনে জিতেছে। একটি আসন পেয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওয়াকফ সংশোধনী বিল সংসদে উত্থাপনের আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রের আনা বিল আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে। এই বিল আনার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সাংসদরা প্রথম থেকে এর বিরোধিতা করেছে। আইএসএফ সদস্য নওশাদ সিদ্দিকীর অন্য
অন্য এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, তার সরকারের আমলে রাজ্যে কোনো ওয়াকফ সম্পত্তি দখল হয়নি। আগে দখল হয়ে যাওয়া বেশ কিছু সম্পত্তি ইতোমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি দখল সংক্রান্ত 155টি মামলা ট্রাইব্যুনালের কাছে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশের চলতি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যা অবস্থান নেবে তিনি পাশে থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এ ব্যাপারে আলাদাভাবে কোনো অবস্থান নেওয়া হবে না। বিধানসভায় আজ এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। বলেন, আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের পাশে থাকা তার সরকারের নীতি। তবে যদি ধর্মের নিরিখে কোনো মানুষের ওপর অত্যাচার হয় তা নিন্দনীয়। অন্য দেশেও এরকম কোনো ঘটনা ঘটলে তা সমর্থন করা যায় না। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসকন। ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাস বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে সে দেশের সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ইসকনের সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী সোমবার সকাল 10টা থেকে পেট্রাপোল সীমান্তে পথ অবরোধ করার কথা ঘোষণা করেছে বিজেপি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল বৈঠক ডেকেছেন। আলিপুরের অতিথিশালা সৌজন্যে এই বৈঠক হওয়ার কথা। মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, পুলিশের মহানির্দেশক রাজীব কুমার ছাড়াও রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা বৈঠকে উপস্থিত থাকবেন। যোগ দেবেন বণিক সভার প্রতিনিধিরাও। শিল্প দপ্তর মূলত এই বৈঠকের দায়িত্বে থাকলেও সম্মেলনের সঙ্গে যুক্ত সব দপ্তরের সচিবরাই বৈঠকে অংশ নেবেন। উল্লেখ্য, আগামী বছর 5 ও 6 ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হবে। ভারতে বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য গবেষণা ও বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে দেশ। আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়া অভিযান দেশে বিপ্লব এনেছে। এর ফলে তথ্য ভান্ডার, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা ও গ্লোবাল ক্যাপাসিটির কেন্দ্র হিসেবে গোটা বিশ্বের কাছে ভারতকে তুলে ধরা সম্ভব হয়েছে। हमने डिजिटल इंडिया लॉन्च किया, लोगों तक ब्रॉडबैंड या इंटरनेट कनेक्टिविटी पहुंचाई, लोगों के पास स्मार्टफोन उपलब्ध होने लगे, यहां तक कि अब 93 करोड़ यूजर्स इंटरनेट के साथ भारत में जुड़े हुए। शायद ही कोई परिवार होगा जिसके पास आज कम से कम एक स्मार्टफोन कनेक्टेड विद द इंटरनेट ना हो। আন্তঃসংযুক্ত গ্রিড নেটওয়ার্কের সূচনা এবং পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়ন দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে শ্রী গোয়েল আরও জানিয়েছেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পরিবর্তন হলেও তাদের সঙ্গে দেশের বর্তমান বাণিজ্য অংশীদারিতে এর কোনো প্রভাব পড়বে না। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিন। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় এই উৎসব শেষ হবে। যুব সম্প্রদায় ও চলচ্চিত্র সৃজনশীল ভবিষ্যতের জন্য উচ্চাকাঙ্ক্ষীদের ক্ষমতায়ন শীর্ষক একটি আলোচনায় চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপি আজ বক্তব্য রাখছেন। আজ ভারতীয় চলচ্চিত্রের সেরা নবাগত পরিচালক হিসেবে মনোনীত মনোহারা কের মিক্কা বান্নাদা হাক্কি প্রদর্শিত হবে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি 2023-24 সালে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সরকার আইসিসির বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই পরোয়ানা খারিজ করেছে। অন্যদিকে ব্রিটেন এবং কানাডা এর পক্ষে মত দিয়েছে। উল্লেখ্য, 2023-এর 8ই অক্টোবর থেকে চলতি বছরের মে মাসের 20 তারিখ পর্যন্ত মানবতার বিরুদ্ধে হওয়া অপরাধের জন্য নেতানিয়াহু ও ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে শ্রীলঙ্কার আবহাওয়া পরিস্থিতি এখনও যথেষ্ট খারাপ। দুর্যোগের কারণে এখনো পর্যন্ত 12 জন মারা গেছেন, 2 জন নিখোঁজ বলে জানা গেছে। বিপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, দ্বীপরাষ্ট্রের 23টি জেলার 3 লক্ষেরও বেশি মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভোর 5:30টায় নিম্নচাপটি ত্রিঙ্কোমালির 110 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দেশের উত্তর পূর্ব উপকূলের কাছাকাছি পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি 2024-এ ভারতীয় দল আজ মাস্কটে তাদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে। আগামী শনিবার ভারত চীনা তাইপেইয়ের বিরুদ্ধে এবং রবিবার গ্রুপ স্টেজ ম্যাচের শেষ পর্বে কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিশেষ একটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে উৎকোচের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। খবর শেষ হলো।